সে কি, তোমরা নর্তকীকে আহ্বান করেছো আর এখন চিনতে পারছো না? গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন জমিদার বাড়ি। এক সময় সেখানে ছিল জৌলুস, অভিজাত, নাচ গান আর অতিথিদের আনাগোনা। এখন সেখানে নীরবতা, ধুলো আর অজানা এক শীতলতা। সেই বাড়িতেই এক রাত কাটাতে এলো দুই বন্ধু, রাজশেখর আর অনিমেষ। স্যার, এই নিন চাবি। তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করার, দেখাশোনা করার জন্য? আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পার গৌরব এই বাড়ি ঝেড়ে পুছে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের রান্না বান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না, তো আমরাও কেউ রাতে থাকি না। সন্ধ্যার মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয়, এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরেই কিছু ঘর আছে, সেখানেই থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থাই করেছিলেন। ঠিক আছে, তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে স্যার, যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটি দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলে আমার ঘরের ঘন্টাটা বেজে উঠবে, আমি জানতে পারবো আপনারা ডাকছেন। তুমি তো আমাকে সেই আদিকালের গল্প শোনাচ্ছ। তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ আছে স্যার, তবে বুঝতেই তো পারছেন গ্রাম অঞ্চলে তো সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না। ও ঠিক আছে, তা তুমি কি এখনই চলে যাবে? তা কেন স্যার, আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। কি হে, রাতে কি খাবে? এরকম ব্যাপার জানলে খাবার কিনেই নিয়ে আসতাম আসার পথে। আরে অত চিন্তা কিসের, ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে। তাহলে বলো কি খাবে? বেশি আর কি, লুচি আর পাঠার কষা মাংস আর একটু গা গরম করার পানীয়। কি হে, হবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসব। ঠিক আছে তাহলে এসো, আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন। পুরনো দিনের জমিদারদের বাড়ি গঙ্গার পাড়ে। এককালে নাকি জমিদাররা এখানে থাকতো। তারপর কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যান। তারপর থেকে বাড়িটা পড়েছিল। কয়েক পুরুষ পর এক ছেলে, যে বর্তমানে বাড়ির মালিক, বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য। এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর। বাড়ি ভাড়া দিলে কিছু টাকা উঠে আসে, তাই এই ব্যবস্থা। বাড়ির ভেতর পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন। সুব্রত চলে যাওয়ার পর রাজার অনিল নিচের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলা। তাদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনই। বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সফিন বিছানা পাতা, তার সাথে বালিশ, কোলবালিশ সব আছে। ঝাড়বাতিটা জ্বলছে, এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করলো। রাজ দোতলায় লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন। তারপর হাত দিয়ে দরজার ছিটকিনি খুললেন, কিন্তু দরজা খুলল না। বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে। অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে। ততক্ষণে বাথরুম থেকে অনিয় বেরিয়ে এসেছেন। রাজ, তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে। তবেই বলো, তুমি তো ভাই আসতেই চাচ্ছিলে না। তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছে? হঠাৎ দরজায় এসে উপস্থিত হলেন সুব্রত। স্যার, আপনাদের খাবার নিয়ে এসেছি। নিচে ডাইনিংয়ে খাবেন না এখানেই দিয়ে যাব? নিচেই চলো, বিছানায় বসে কি আর খাওয়া যায়? চলুন বলেই সুব্রত চোখে পড়ল বারান্দার দিকে খোলা দরজার উপরে। বলল, এটাকে খুলল। আমি, ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে। সুব্রত আর কোনো কথা ও বিষয়ে না তুলে বলল, তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিংয়ে এসে ওদের চক্ষু ছানা ভরা। যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা, মনে হয় একসাথে 30 লোক বসে খেতে পারবেন। তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতোই সাজানো। তারপর তারা একে একে খাবার সেরে নিল। সুব্রত বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানিও ঢেলে দিচ্ছি। দুজন এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের হাতে। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছো আমাদের জন্য। আর থাকতে হবে না, রাত তো অনেক হলো, এবার তুমি এসো। দরকার পড়লে তোমাকে পাবো তো? হ্যাঁ স্যার, পাবেন। আমি আসি তাহলে, শুভরাত্রি। সুব্রত চলে গেল।
ওরা একটু করে পানীয়র গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন। বুঝলে রাজ, সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাচঘরের বাইচির ব্যবস্থাও করতে পারলে আনন্দ পেতাম। কোনোদিন তো সামনে থেকে ওসব দেখার সুযোগ ঘটলো না। এটা বেশ বলেছ, কিন্তু আগে বললে হতো, এখন আর কি হবে? সুব্রতকে বললেই হতো, ওকে এত তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে পারতো। আহা, ওই চম্পানাকে ওই আসতে পারতো আমাদের মনোরঞ্জন করতে। এই গল্পের মাঝেই হঠাৎ ঘরের আলো নিভে গেল। রাজ বললেন, যাহ, লোডশেডিং। সুব্রত তো আগে বলেনি যে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে, তাহলে ওকে দিয়ে 2-3টা মোম আনিয়ে রাখতাম। এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি। কি হে, তোমার ভয় করছে নাকি? ঠিক ভয় নয়, তুমি সেই আগের মতোই ভীতু রয়ে গেছো, জানতাম না। কথার মাঝে কিসের যেন শব্দ হলো। ঘরের মধ্যে অনিমেষ জিজ্ঞেস করলো, কিসের শব্দ এটা? কোথায় শব্দ? তুমি শুনতে পাচ্ছ না, কিন্তু আমি যে পাচ্ছি ঘুঙরুর শব্দ। কোথায়? ওই শোনো। এবার রাজও শুনতে পেলেন। অন্ধকারের মধ্যে দুজনই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায়। খানিক অন্ধকারে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকারে যখন চোখ সয়ে এলো, তখন দুজনই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে, আর ওর নামার তালে তালে নুপুরের আওয়াজ উঠছে। দুজনই চমকে উঠলেন। সুব্রত তো বলেছিল এ বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা এলো কোথা থেকে? মহিলা এগিয়ে এলো কাছে। রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? মহিলার হাসি শোনা গেল। সে কি, তোমরা নর্তকীকে আহ্বান করেছো আর এখন চিনতে পারছো না? তোমাকে কে ডাকলো? আমরা তো ডাকিনি। ডেকেছ তো কি? নাচ দেখবে? কত্থক নাকি আধুনিক কিছু? তুমি যাও, তোমায় আমরা ডাকিনি। কিন্তু তখন তো ডেকেছিলে, আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে। আজ যাতে একই সন্তানের দোহাই দিতে না পারি, তাই ওকে মেরেই দিলে। কি সব বলছো আজগবি? আমরা তোমাকে চিনি না। চেনো চেনো, তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা আর বদমাইশি করা, আর তোমাদের কথা মতো না চললে পৃথিবী থেকে হাপিস করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনো শরীরে বয়েই চলছে। তাই তো এতদিন পরেও এই বাড়িতে এসে নর্তকের কথা মনে পড়লো। সেইবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি, কিন্তু এইবার তো আর ছাড়া যায় না। এই দুটো হাত এগিয়ে গেল দুজনের গলা লক্ষ্য করে। এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি ঘটলো সবকিছু যে ওরা পালানোর সুযোগও পেল না। সুব্রত সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করছিল রাজ, কিন্তু গলায় স্বর ফুটলো না। ওদিকে আঙ্গুলে চাপ বেড়ে চলল গলার ওপর। দুজনেই গড়িয়ে পড়লো মাটিতে। কিছুদিন পর গ্রামবাসী এসে উদ্ধার করলো পচে গলা যাওয়া দুটি দেহ। তারা ভাবলেন এরা এখানে এলেন কিভাবে। তারা যখন ঘর তল্লাশি করছিল তখন তাদের চোখে পড়ল সেই দড়ি। আবার কেউ ডাকবে।